এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ। নতুন বাইক কেনার পরে তো একের পর এক ভ্লগ আসতেছে অ্যান্ড আসবেই থাকবে, কারণ নতুন একটা বাইক, নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন বিষয়। সো অনেক ভিডিও আসাটা স্বাভাবিক বিষয়। আপনারা ধৈর্য সহকারে বসে যান নতুন বাইক নিয়ে নতুন কিছু জানার জন্য। যেখানে বাইকের ওডো মাত্র 110-12 কিলো হয়েছে মাত্র, তো সেই বাইক নিয়ে আজকে অলরেডি হাইওয়েতে উঠে গেছি। তো একটা প্রশ্ন থাকতেই পারে কেন হাইওয়েতে উঠে গেছি। প্রথম কথা হচ্ছে, আমার একটা কাজ ছিল কুষ্টিয়াতে যাওয়ার, তো এই কাজটা করার জন্য আমি ঢাকা থেকে কুষ্টিয়াতে রওনা দিছি। নর্মালি এই বাইক নিয়ে প্রথমে ভাবলাম যে না, ব্রেকিং পিরিয়ডে হাইওয়েতে না যায়, কিন্তু পরে ভাবলাম যে 5-6 দিনে 100 কিলো হয়েছে, তো এরকমভাবে যদি আমার 2000 কিলো ব্রেকিং পিরিয়ড মানতে হয় তাহলে তো মোটামুটি 1 বছর লেগে যাবে। তো 1 বছর ধরে ব্রেকিং পিরিয়ড মেনে আসলে বাইকটা চালাবো কবে, এই প্রশ্নটা আসলে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এজন্য অন্য কারো বাইক না নিয়ে আমার নিজের বাইক নিয়ে বের হয়ে পড়লাম, এই অল্প ওডোওয়ালা বাইক নিয়েই। কারণ এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমার ব্রেকিং পিরিয়ডটা তাড়াতাড়ি শেষ হবে, কারণ এই যে আমার যাওয়া আসা আপ ডাউন দিয়ে অলমোস্ট 500 কিলোমিটার আপ ডাউন হয়ে যাবে। তো এই 500 কিলোমিটার আমি আগাই গেলাম, আর যদি এটা না করতাম তাহলে তো এই 500 কিলো আগাইতো না, 500 কিলো পিছায় থাকতাম। আর এই 500 কিলো শহরে করতে গেলে মোটামুটি 2 মাস লেগে যাবে। সেক্ষেত্রে বাইকের ব্রেকিং পিরিয়ডটা একটু তাড়াতাড়ি শেষ হবে, অ্যান্ড তখন আবার বাইকটা ফুল পারফরমেন্সের সাথে আমি ইউজ করতে পারবো। কিন্তু হাইওয়েতে ব্রেকিং পিরিয়ড মানতে গিয়ে সবচেয়ে যে প্যারাটা ফেস করতে হয়, এই যে এরকম একটা ফাঁকা রাস্তাতে বাইক এই যে 60-62-তে চালাতে হচ্ছে, মেবি ম্যাক্স 65 পর্যন্ত আসে। তো ফিফথ গিয়ারে 5000 RPM ম্যাক্স করে যদি আমি চালাই তাহলে মোটামুটি এই 62-63 টপ আসে। তো এই টপ নিয়ে আসলে হাইওয়েতে বাইক চালানোটা খুবই প্যারাদায়ক, মানে খুবই বলতে ভয়াবহ প্যারাদায়ক আসলে। একটা বাসকে ওভারটেক করতে হবে বা একটা ট্রাক ওভারটেক করতে হবে, আপনি ওভারটেক করতে পারবেন না, আপনাকে হচ্ছে স্লো করে ওর পিছনে থাকতে হবে। আবার পিছে থাকাও তো সম্ভব না, ধুলা খাইতে হয়। তো ধুলা খাওয়া বন্ধ করার জন্য আপনাকে কী করতে হবে, ব্রেক করে দাঁড়ায় যেতে হবে, ওই বাসটাকে বা ট্রাকটাকে অনেক দূর ছেড়ে দিতে হবে, তারপরে আবার আপনার বাইকটা রাইড করতে হবে। সব মিলায়ে খুব ভালো রকমের প্যারা হয়ে যায়। এটা প্যারা লাগলেও সবচেয়ে পজিটিভ সাইডটা হচ্ছে আমি সেফ। এই 60-65 স্পিডে বাইক ব্রেক করা খুবই ইজি এবং কন্ট্রোল করা অনেক ইজি, কারণ এটা আসলে যারা রেগুলার বাইক রাইড করেন তাদের কাছে আসলে খুব বেশি স্পিড না বা খুব বড় কিছু না, সামান্য একটা বিষয় 60-65-তে। হাইওয়েতে 60-65 স্পিড কিছুই না। তো এই 60-65 স্পিডে আপনি বাইকটা খুব ইজিলি কন্ট্রোল করতে পারতেছেন, এটা একটা প্লাস পয়েন্ট। তার মানে আপনি সেফ থাকছেন এবং দুর্ঘটনার হাত থেকে অনেকাংশেই বেঁচে যাচ্ছেন। তো ব্রেকিং পিরিয়ডের সবচেয়ে বড় কথা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, এরপরে অন্য কিছু। 33 কিলো চালানো হয়েছে, বাইকটা 40 মিনিট রান হয়েছে, এখন আসলে একটা ব্রেক নেওয়া উচিত। এই হলো আরেকটা প্যারা, যে একটু পর পর ব্রেক নিতে হয়। আমি এক কাপ চা খাবো, এখানে চায়ের দোকান নাই, একটু সামনে গিয়ে তাইলে দাঁড়াই। এখানে দাঁড়াই, আর আগানোর দরকার নাই। ধামরাই 2 কিলোমিটার। বাইকের কাদাটা না দেখাই, কারণ বাইক কেনা থেকে যে পরিমাণ বৃষ্টি হওয়া শুরু হয়েছে, অ্যান্ড দ্য টাইটেল নাম্বার প্লেট ছাড়াই বের হয়ে পড়েছি হাইওয়েতে। হঠাৎ করে দমকা বৃষ্টি হয়ে গেল, মানে রোদ বৃষ্টি একসাথে। হালকা রোদ ছিল, তার সাথে বৃষ্টিও হইলো। বৃষ্টি হওয়ার পরে মোটামুটি এখন আকাশটা হালকা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু তাও আলহামদুলিল্লাহ যে ফাঁকা জায়গাতে বৃষ্টিটায় ধরলে মোটামুটি ভেজা লাগতো। ধামরাইয়ের পরে মানিকগঞ্জে ঢোকার মুখে আমার সবচেয়ে পছন্দের রাস্তাটা হচ্ছে এটা, কারণ যে হাইওয়েগুলোতে দুই পাশ দিয়ে গাছ লাগানো থাকে ওই জায়গাটা বাইক চালাতে এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। যারা বাইক চালান আপনারা তারা বুঝতে পারেন আসলে কেন ভালো লাগে। প্রথম কথা হচ্ছে যে এখানে রোদের তাপ লাগে না, দ্বিতীয় কথা হচ্ছে এখানে গরম কম লাগে, তৃতীয় কথা হচ্ছে চোখ রিলিফ পাই, সবুজ দেখলে চোখ রিলিফ পাই এবং চোখের সবুজ দেখতে ভালো লাগে। চতুর্থ কথা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের অক্সিজেনটাই চেঞ্জ হয়ে যায়, যেটা স্বাভাবিকের
এই হাইওয়ের ধুলাবালি থেকে টোটালি আলাদা। তো সেই হিসেব করে আর কি এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। এরকম 2-3টা জায়গা আছে মানিকগঞ্জ যাওয়ার আগে, এই 2-3টা জায়গাতে মোটামুটি এই গাছপালা লাগানো। এই যে ব্রিজের ওই পারে আবার হাইওয়েতে ব্রেকিং পিরিয়ড মানা যায়, কিন্তু সবচেয়ে প্যারাদায়ক বিষয় হচ্ছে এই যে বড় যানবাহনের ধুলা খাওয়া। কারণ বাসটা যাচ্ছে কত গতিতে, অ্যাভারেজ 60 গতিতে যাচ্ছে। তো এখন ওকে ওভারটেক করতে হলে আমার 70-75 ওভারটেক করতে হবে। এখন না আমি ওরে ওভারটেক করতে পারতেছি, কারণ আমার এখানে আরপিএম লক, আমি তো আর উপরে যেতে পারছি না। এখন যতই ব্রেক করি একটা বাস যায় আর একটা বাস আসে, কিন্তু ঠিকই কোনো না কোনো বাসের পিছনে ধোলা খেতেই হচ্ছে। এটা চাইলেও প্রোটেক্ট করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে প্যারা, যে ওভারটেক করা যায় না এই আরপিএম নিয়ে। ব্রেকিং পিরিয়ডে আরেকটা কাজ করতে হয়। ধরেন এই যে আমি টানা যাচ্ছি, এখন আমার আরপিএম লিমিট 5000, আমি 5000 লিমিটে আমি এই যেভাবে ধরেই আছি 4.5-5, আমি এরকমভাবে 10 কিলো 20 কিলো রাস্তা চলে গেলাম। না, এটাও করা যাবে না, কারণ ব্রেকিং পিরিয়ডে যদি একটা না এভাবে থ্রোটল ধরে রাখা হয় তাহলে বাইকের ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে এবং ইঞ্জিন হিট হয় বেশি। সো তখন কি করতে হবে, মাঝে মধ্যে ক্লাচ ধরতে হবে, ক্লাচ ধরে আরপিএম একদম নামায় ফেলতে হবে। যতই আপনার সামনে ফাঁকা জায়গা থাক, আবার একটু কম আরপিএমে চালাতে হবে, একটা গিয়ার কমায় নিয়ে তারপরে একটু আস্তে আস্তে গেলেন, আবার হচ্ছে গিয়ে আরপিএমটা উঠাইলেন। এই যে এইভাবে আপ ডাউন করে বাইক চালাতে হয়। সর্বোপরি লাগে হলো ধৈর্য। এই ধৈর্যটা ধরে রাখাটা হচ্ছে কঠিন ব্যাপার। এই ধৈর্যটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনিও ব্রেকিং পিরিয়ড মানে খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। আর ধৈর্য না থাকলে এটা অসম্ভব। ফেরিঘাটে চলে আসছি, 5 নং ফেরিঘাট। যে 5 নম্বরটাতেই চলে যাই। বড় একটা ফেরি দাঁড়ায় আছে, এটা কি যাবে না যাবে না এটাই তো বুঝতেছি না। যাই হোক, ওঠার সাথে সাথেই ফেরি লোড অ্যান্ড ফেরি ছেড়ে দিছিল, যার জন্য ফেরিতে বেশি সময় লাগে না। 12টা 50 বাজে। ফেরিতে কয়টায় উঠলাম? 12টা 10-15-তে মেবি। আর 10 মিনিটের মধ্যে ফেরি ছেড়ে দিছিল। ফেরিতে আসতে 2টা সুবিধা। সবচেয়ে প্রথম সুবিধা হচ্ছে যে রাস্তা কমে যায়। মোটামুটি ঢাকা কুষ্টিয়া রুটে গেলে প্রায় 50 কিলো রাস্তা কমে যাচ্ছে। তো এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আপনি প্রায় কি বলে 1 লিটার ফুয়েল সেভ করতে পারছেন, 1 লিটারের বেশি। আর সেকেন্ড কথা হচ্ছে যে ফেরিতে উঠলে ওই টাইমটা আপনাকে বাইক রাইড করা লাগতেছে না, মানে র্যান্ডমলি একটা ব্রেক পাচ্ছেন। র্যান্ডমলি ব্রেক বলতে নর্মালি ব্রেক তো চাইলেই নেওয়া যায় যখন ইচ্ছা তখন, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি ফেরিতে উঠে তার বাইক চালাতে পারবেন না চাইলেও। তো দেখা যাচ্ছে আপনার রাস্তাও আগাচ্ছে, আবার রেস্টও নেওয়া হচ্ছে। কিন্তু অন্য জায়গায় তো রেস্ট নিলে তো রাস্তা আগায় না। তো এই 2টা প্লাস পয়েন্ট ফেরিতে আছে। আর ব্যাকস্টপ যদি ধরি, ফেরির ব্যাকস্টপ হইলো প্রথম কথা 3 কিলো রাস্তা আসতে প্রায় কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা 40 মিনিট। আর যদি ফেরি লেট হয়, মাঝে মধ্যে ফেরি বন্ধ থাকে, তারপরে ছোট ফেরির ব্যাপার থাকে, মানে বেশ কিছু প্রবলেম থাকে। ব্রেকিং পিরিয়ডে আরেকটা ম্যাটার, সেটা হচ্ছে যে ব্রেকিং পিরিয়ডে আসলে ডাবল নিয়ে লং জার্নি করা উচিত না। যদি করেও থাকেন তাহলে ডাবল নিয়ে করা উচিত না। তাহলে দেখা যাচ্ছে যে আপনি ইঞ্জিনের উপরে প্রেশার একটু বেশি দিলেন, মানে একজনের জায়গায় 2 জনের ওজন আপনি ইঞ্জিনের উপরে ফেললেন। আর দ্বিতীয় কথা, আপনি এই আরপিএম মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্পিড একটু কমে যাবে ডাবল ওজনের কারণে। তো সেক্ষেত্রে আরও টাইম আপনার বেড়ে যাবে। তো 2টা প্রবলেম থাকে পিলিয়ন নিলে। তো সেই ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডে পিলিয়ন ছাড়া জার্নি করাটাই প্রেফারেবল। এই যে গোয়ালন্দ মোড়, এখান থেকে বাম পাশে চলে গেল ফরিদপুর, মাগুরা, ভাঙা সব কিছু। আর এই যে ডানের রাস্তাটা চলে গেল রাজবাড়ি, পাংশা, কুষ্টিয়া, মেহেরপুর। তো এই জায়গাতে আসলে একটু মনে হয় যে ঢাকা থেকে বের হয়ে নিজের এলাকায় ঢুকে গেছি। কারণ রাজবাড়ি কুষ্টিয়া পাশাপাশি জেলা, তো সেই সুবাদে কুষ্টিয়া থেকে রাজবাড়ি অনেক আসা হতো।
একটু নিজের নিজের অনুভব হয় আর কি। রাজবাড়ী আলদিপুরে রাস্তার কাজ চলতেছে, দুই পাশে পিচ ঢেলে রাখছে একদম নিয়ম। তো মোটামুটি এই পিচে চটাস পটাস করে ছিটতেছে, কারণ এখন ওইটা চাপ দিয়ে বসানো হয় নাই। তো একে রিস্ক হলো পিছনে ট্রাক, সামনে বাস, কোন দিক থেকে কি সেটে। আর আরেক ভয় লাগতেছে কখন আমার মাঠঘাটটা ভেঙে যায়, ঠাস ঠাস করে হচ্ছে মাঠঘাটে বাড়ি খাচ্ছে। এটা কোনো কথা? এতটা রাস্তা এভাবে ফেলে রাখছে। একে বাইক ব্রেকিং পিরিয়ডে এর উপরে রাস্তার অবস্থা দেখেন, মানে রাস্তার কাজ করতেছে, মোটামুটি 40-এ বাইক ধরে রাখা যাচ্ছে না। মানে আজকে ঘুম পাচ্ছে রীতিমতো, মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি, বাইক না। ভাই আপনারা কেমনে হাইওয়েতে ব্রেকিং পিরিয়ড মানে না আমার একটু বুঝান। এই রোডে কিভাবে 60-এ বাইক চালানো যায়? 200 কিলো রাস্তা যদি এমনি 60-এ চালাইতে হয়, আবার হ্যান্ডেল বাম্পিং করে, ভালো লাগে না। এটা কোনো কথা? কেন বাইকের ব্রেকিং পিরিয়ড 2000 কিলোমিটার 200 কিলোমিটার রাখা হয় না কেন? বা বাইকটা ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করে বিক্রি করতো, ওদের একটা লোক রাখতো যে বাইক হচ্ছে ঘরের মধ্যে চাকা ঘুরায় ঘুরায় ইঞ্জিন চালায় 2000 কিলোমিটার করবে। কেন করে না? দূরু, ভালো লাগে না। এখানে একটু ছায়া আছে, এখানে একটা বিরতি দেই যেহেতু রোদটা পড়ে গেছে। ও আর কতবার ব্রেক নিব? এটা মনে হয় 5ম ব্রেক শেষ। 10-15 মিনিটের একটা ব্রেক নিলাম। তো ইঞ্জিনটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, তাও গরমই। প্রায় কত কিলো আসছে আজকে? 145 কিলো জার্নি হয়ে গেছে। সো তো গরম থাকবে, স্বাভাবিক কথা। তো চলেন আগাতে থাকি। কাছাকাছি প্রায় বাজে 2:23। আমার হয়তো বা আমার গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে 3টা পর্যন্ত। যাই হোক, নেক্সট ভিডিওতে ইঞ্জিন অয়েল চেঞ্জের বিষয়ে কিছু কথা বলবো, কারণ এটাতে অলরেডি প্রায় 300 কিলো হয়ে গেল। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই।